হ্যালো স্টুডেন্টস, আমি মালিনী আচার্যর আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব বায়ুর চাপ সম্পর্কে। বায়ুর চাপ কি, বায়ুর চাপের একক, কিভাবে বায়ুর চাপ মাপা হয়, কোন কোন বিষয়ের উপর বায়ুর চাপ নির্ভর করে এবং পৃথিবীর চাপ বলয়গুলো সম্পর্কে। প্রত্যেকটি জিনিসেরই ওজন আছে, তাহলে বায়ুর কেন নয়? বায়ুরও ওজন আছে। এই ওজন যে চাপ দেয় তাকে বায়ুর চাপ বলে। কিন্তু যদি সংজ্ঞা হিসেবে ধরি তাহলে কি মাধ্যাকর্ষণ শক্তির টানে গ্যাসীয় যে অণুগুলো আছে তারা একে অপরের সাথে ক্রমাগত সংঘর্ষ করে এবং এর ফলে সমুদ্র পৃষ্ঠে প্রতি একক স্থানে যে চাপ দেয় তাকেই বায়ুর চাপ বলা হয়। বায়ুর চাপ মাপার একক হলো মিলিবার এবং মাপা হয় ব্যারোমিটার নামক যন্ত্র দ্বারা। সমুদ্র পৃষ্ঠে 1013.25 মিলিবার হলো স্বাভাবিক বায়ুর চাপ। যদি তার থেকে কম হয় তবে ধরে নেওয়া হয় নিম্নচাপ, যদি তার থেকে বেশি হয় তবে ধরে নেওয়া হয় উচ্চচাপ। আসলে উচ্চচাপ বা নিম্নচাপে সেভাবে কোনো সংজ্ঞা হয় না। পাশাপাশি দুটো অঞ্চলের মধ্যে যেখানে চাপ কম সেটা হলো নিম্নচাপযুক্ত অঞ্চল এবং যেখানে চাপ বেশি সেটা হলো উচ্চচাপযুক্ত অঞ্চল। এই বায়ুর চাপ খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো বায়ুর চাপের পার্থক্যের কারণেই বায়ু প্রবাহ ঘটে। বায়ুর চাপের পার্থক্যের কারণেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং যদি গভীর নিম্নচাপ বা গভীর উচ্চচাপের সৃষ্টি হয় তাহলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। আর আমরা প্রত্যেকেই জানি আবহাওয়াবিদরা বর্তমানে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকেন। এই আবহাওয়ার পূর্বাভাস কিন্তু বায়ুর চাপ দেখেই বিজ্ঞানীরা বলে থাকে। এবার আমরা জানবো এই বায়ুর চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। বায়ুর চাপ নির্ভর করে নাম্বার 1 উষ্ণতা। বায়ুর চাপের সাথে উষ্ণতার সম্পর্ক হলো বিপরীতমুখী, অর্থাৎ উষ্ণ বায়ু খুব হালকা হয় এবং হালকা হয়ে সে ঊর্ধ্বমুখী হয়, ফলে বায়ুর চাপ কমে। কিন্তু শীতল বায়ুর ঘনত্ব খুব বেশি বলে চাপ বেশি। তাহলে আমরা কি জানলাম? উষ্ণ বায়ুর দ্বারা নিম্নচাপের সৃষ্টি হয় এবং কোনো স্থানে যদি শীতল বায়ু থাকে বা শীতল বায়ুর দ্বারা উচ্চচাপের সৃষ্টি হয়। নাম্বার 2 উচ্চতা। যত ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধি পায় বায়ুর গ্যাসীয় অণুগুলোর ঘনত্ব ক্রমশ কমতে থাকে, ফলে চাপও কমে। সমুদ্র পৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রত্যেক 1000 মিটারে 12.6 মিলিবার হারে বায়ুর চাপ ক্রমশ কমতে থাকে। এজন্যই কিন্তু পর্বতারোহীরা যখন পর্বতে আরোহণ করে তারা বায়ু ভর্তি পোশাক পরিধান করে, কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে যতই ওপরে যাওয়া যাচ্ছে বায়ুর চাপ যেহেতু কমে যাচ্ছে। আমাদের চারপাশেও বায়ুর চাপ আছে, কিন্তু আমরা তা অনুভব করতে পারি না, কারণ আমাদের শরীরের ভেতরের বায়ু এবং বাইরের বায়ু যে চাপ প্রয়োগ করছে উভয়ই সমান। কিন্তু যখন আমরা ঊর্ধ্বে উঠি চাপ কমছে বলেই তখন আমরা তা অনুভব করতে পারি। নাম্বার 3 জলীয় বাষ্প। জলীয় বাষ্পপূর্ণ বায়ু খুবই হালকা হয় এবং চাপ কম দেয়। অপেক্ষাকৃত যদি শুষ্ক বায়ু হয় তার চাপ অনেক বেশি হয়। তাহলে কি হলো? জলীয় বাষ্পপূর্ণ বায়ু অধিক চাপ দেওয়ায় নিম্নচাপের সৃষ্টি হয় এবং শুষ্ক বায়ুর দ্বারা উচ্চচাপের সৃষ্টি হয়। এজন্যই কিন্তু বর্ষাকাল অপেক্ষা শীতকালে বায়ুর চাপ বেশি এবং বর্ষাকালে সাধারণত নিম্নচাপ হয়ে থাকে। নাম্বার 4 পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির ফলে যে কেন্দ্রবিমুখ বলের সৃষ্টি হয় তার ফলে যে গতিশীল বস্তুগুলো আছে বায়ু প্রবাহ বলো বা সমুদ্র স্রোত তাদের একটি বিক্ষেপণের সৃষ্টি হয়, অর্থাৎ ছিটকে যাবার প্রবণতা সৃষ্টি হয়। ঠিক এই কারণেই পৃথিবীর আবর্তন গতির প্রভাব যেখানে বেশি সেখানে বায়ুর বিক্ষেপণ ঘটে বলে বায়ুর চাপ কম হয়। নাম্বার 5 স্থলভাগ এবং জলভাগের বন্টন। প্রকৃতির স্বাভাবিক নিয়মে স্থলভাগ খুব দ্রুত উত্তপ্ত হয়, দ্রুত শীতল হয়, ফলে দ্রুত উত্তপ্ত হওয়ায় সেখানে খুব সহজেই নিম্নচাপের সৃষ্টি হয়। অপরপক্ষে জলভাগ খুব ধীরে ধীরে উত্তপ্ত হয় এবং ধীরে ধীরে শীতলতা প্রাপ্ত হয়। ঠিক এই কারণেই কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে সমভাবাপন্ন জলবায়ুর সৃষ্টি হয়, কারণ দিনের বেলা স্থলভাগ দ্রুত উত্তপ্ত হওয়ার কারণে এবং জলভাগ সহজে উত্তপ্ত না হওয়ার কারণে জলভাগে হচ্ছে উচ্চচাপ এবং স্থলভাগে নিম্নচাপ। রাতের বেলা ঠিক তার বিপরীত অবস্থা হয় এবং এই চাপের পার্থক্যের কারণে দিনের বেলা বা রাতের বেলা উপকূলবর্তী অঞ্চলে স্থলবায়ু এবং সমুদ্র বায়ু প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহের ফলে
এখানে সমভাবাপন্ন আবহাওয়ার সৃষ্টি হয়। এবার আমরা জানবো সমচাপ রেখা কাকে বলা হয়। সমান চাপযুক্ত স্থানগুলোকে যদি একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তবে সেই রেখাকে বলা হয় সমচাপ রেখা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বায়ুচাপের ঢাল। যখন এই সমচাপ রেখার সাথে সমকোণ করে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক দূরত্বে বায়ুচাপের যে পার্থক্য হয় তাকে বলা হয় বায়ুচাপের ঢাল। এই সমচাপ রেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সমচাপ রেখাগুলো কিন্তু সমষ্ণ রেখার সমান্তরালে অবস্থান করে। যদি এই সমচাপ রেখাগুলো কিছুটা দূরে দূরে অবস্থান করে তবে শান্ত আবহাওয়ার পূর্বাভাস দেয়, এবং যদি এরা কাছাকাছি অবস্থান করে তাহলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেয়। কিন্তু যদি এরা চক্রাকারে অবস্থান করে তাহলে অতীব প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। তাহলে আমরা কি বুঝতে পারছি? এই সমচাপ রেখা থেকে কিন্তু আবহাওয়াবিদরা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকেন। এই সমচাপ রেখাগুলো যদি চক্রাকারে অবস্থান করে তাকে বলা হয় কোষ। যদি দীর্ঘকার নিম্নচাপ হয় তাকে বলা হয় ধ্রুব, এবং যদি দীর্ঘকার উচ্চচাপ হয় তাকে বলা হয় রিডজ। এবার আমরা জানবো বায়ুচাপ বলয় সম্পর্কে। বলয় অর্থাৎ রিং। পৃথিবীতে সমান চাপযুক্ত কিছু অঞ্চল পৃথিবীকে একটি বলয় বা রিং এর আকারে ঘিরে আছে, তাদেরকেই বলা হয় বায়ুচাপ বলয়। ঠিক এভাবেই সমান চাপযুক্ত অঞ্চলগুলো পৃথিবীকে যে রিং এর মতন বা বলয়ের মতন ঘিরে রেখেছে, সেভাবে বায়ুচাপ বলয় উৎপত্তির ক্ষেত্রে 7টি বায়ুচাপ বলয়ের উৎপত্তির কথা আমরা বলতে পারি। চলো তাহলে জেনে নিই সেগুলো কি কি। 7টি বায়ুচাপ বলয় হলো নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 2 ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত অর্থাৎ কিনা কর্কট ও মকরে কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ততে অবস্থিত সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এবং সর্বশেষ 2 মেরু সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে আমরা কি জানলাম? পৃথিবীতে 3টি নিম্নচাপ বলয় এবং 4টি উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। তাহলে এবার চলো জেনে নিই কোথায় কেন নিম্নচাপ বলয় সৃষ্টি হলো এবং কোথায় কেন উচ্চচাপ বলয়ের সৃষ্টি হলো। নাম্বার 1, নিরক্ষীয় অঞ্চলীয় নিম্নচাপ বলয়। কেন নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ হলো? আমরা একটু আগে জেনে এসেছি উষ্ণতা বা জলীয় বাষ্প এই চাপ সৃষ্টির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। উষ্ণতা বেশি হলে চাপ কম হয় এবং জলীয় বাষ্প বেশি হলে চাপ কম হয়। আসলে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছরই লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতা খুবই বেশি। এই কারণে বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয়ে ঊর্ধ্বে উঠে যায় এবং ভূপৃষ্ঠের সমান্তরালে বা ভূপৃষ্ঠের সংলগ্ন অঞ্চলে কোনো চাপ থাকে না, ফলে নিম্নচাপের সৃষ্টি হয়। নিরক্ষীয় অঞ্চলে কঙ্গো, আমাজন, নাইজার ইত্যাদি বড় বড় নদী রয়েছে এবং এছাড়াও 3টি মহাসাগরের অবস্থান থাকায় এই অঞ্চলে জলভাগের বিস্তারও অধিক, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর পরিমাণও বেশি। জলীয় বাষ্পপূর্ণ বায়ু যেহেতু হালকা, তাই জলীয় বাষ্প অধিক থাকার কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম, এবং যেহেতু নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক, তাই বায়ুর বিক্ষেপণের একটি প্রবণতা দেখা দেয়, ফলে বায়ু বিক্ষিপ্ত হয়ে ঊর্ধ্বে উঠে যায় এবং সারা বছর ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহ না ঘটায় নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপ বলয়ের অবস্থান হলো নিরক্ষরেখার দুপাশে 0 থেকে 5 ডিগ্রি উত্তর এবং 0 থেকে 5 ডিগ্রি দক্ষিণ। নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে কিন্তু ডোলড্রামসও বলা হয়। ডোলড্রামস কি? আসলে আগেকার দিনে পালতোলা জাহাজগুলো যখন বাণিজ্য করতে যেত তখন এই নিরক্ষীয় অঞ্চলে এসে তারা বোকার মতন দাঁড়িয়ে যেত। ডোল কথার অর্থ হলো বোকা এবং ড্রামস কথার অর্থ হলো খেয়াল বা নৌকা। নৌকাগুলো এই নিরক্ষীয় অঞ্চলে এসে বায়ুপ্রবাহের অভাবে আগাতে পারতো না, বোকার মতন দাঁড়িয়ে থাকতো। তার থেকেই নাবিকরা এই অঞ্চলটির নামকরণ করেছেন ডোলড্রামস। এবার আমরা জানবো পরবর্তী কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় সম্পর্কে। কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ুগুলো উষ্ণ আর্দ্র হালকা উপরে উঠে গেছিল সেগুলো ঊর্ধ্বে উঠে শীতল ও ভারী হয়ে এই কর্কটীয় মকরীয় অঞ্চলে নেমে আসে এবং কেরিওলিস বলয়ের প্রভাবে
সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে যে বায়ুগুলোর বিক্ষেপণ ঘটে সেগুলোও এই ক্রান্তীয় দুই অঞ্চলে এসে ভিড় করে। অর্থাৎ কিনা সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের বায়ু এই অঞ্চলে এসে অবস্থান করছে এবং নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের বায়ু এই অঞ্চলে এসে অবস্থান করছে। দুই অঞ্চলের বায়ু এই ক্রান্তীয় অঞ্চলে এসে অবস্থান করায় এখানে বায়ুর পরিমাণ বেশি হয়, অর্থাৎ কিনা বায়ুর ঘনত্ব বেশি হয় এবং চাপ বেশি হয়, ফলে এখানে উচ্চচাপের সৃষ্টি হয়েছে। এই উচ্চচাপ অঞ্চলের অবস্থান হলো ঊর্ধ্বে অর্থাৎ উত্তর অক্ষাংশে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ। এই কর্কটীয় মকরীয় অঞ্চলকে কিন্তু অশ্ব অক্ষাংশও বলা হয়। আসলে আগেকার দিনে ঘোড়াভর্তি কিছু জাহাজ মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা আমেরিকায় যখন বাণিজ্য করতে যেত এই অঞ্চলে এসে দাঁড়িয়ে পড়তো। এই অঞ্চলেও ঠিক নিরক্ষীয় অঞ্চলের মতন ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহ হয় না, ফলে জাহাজগুলো যখন দাঁড়িয়ে পড়তো ঘোড়াগুলোর খাদ্যের সংকট মেটাবার বা পানীয় জলের সংকট মেটাবার জন্য কিংবা জাহাজটাকে কিছুটা হালকা করবার জন্য কিছু ঘোড়া জলের মধ্যে ফেলে দেওয়া হতো। তার থেকেই নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেছে অশ্ব অক্ষাংশ। এবার আমরা জানবো সুমেরু ও কুমেরু প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল সম্পর্কে। কেরিওলিস বলের মান যেহেতু নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরুর দিকে যাওয়া যায় তত বাড়তে থাকে। কেরিওলিস বলের প্রভাবে এই দুই মেরুবৃত্ত অঞ্চলে কিন্তু বায়ুর বিক্ষেপণ ঘটে, অর্থাৎ কিনা বায়ু এখান থেকে স্থান পরিবর্তন করে ঊর্ধ্বে উঠে যায়, ফলে বায়ুর চাপ কম হয়। এছাড়াও ক্রান্তীয় অঞ্চল থেকে কিছু বায়ু এখানে আসে উষ্ণ বায়ু এবং মেরু অঞ্চল থেকে কিছু শীতল বায়ু এখানে আসে। এই দুই উষ্ণ শীতল বায়ুর পরস্পর মুখোমুখি সংঘর্ষে বায়ুগুলো সোজাসুজি ওপরে উঠে যায়, ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু থাকে না। এছাড়াও কিছু উষ্ণ সমুদ্র স্রোত বয়ে আসার কারণে অঞ্চলগুলোর উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে আমরা কি জানলাম? কেরিওলিস বলের প্রভাবেও কিছু বায়ুর বিক্ষেপণ ঘটছে, এছাড়াও ক্রান্তীয় অঞ্চলের কিছু উষ্ণ বায়ু বা মেরু অঞ্চলের কিছু শীতল বায়ু পরস্পর বিপরীতমুখী এই অঞ্চলে হওয়ার ফলে ঊর্ধ্বে উঠে যাচ্ছে এবং সমুদ্র স্রোত উষ্ণতা বয়ে আনার ফলেও উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই কারণে এই দুই মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এবার আমরা জানবো সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় সম্পর্কে, যার অবস্থান কিনা 80 ডিগ্রি অক্ষাংশে, 80 ডিগ্রি উত্তর এবং 80 ডিগ্রি দক্ষিণ। মেরু অঞ্চলে কেরিওলিস বলের মান সর্বাধিক, ফলে বায়ু সবটাই বিক্ষেপ হওয়ার কথা ছিল কিন্তু তা হতে পারেনি। আসলে দুই মেরু অঞ্চল বরফে ঢাকা, অত্যন্ত শীতল। বায়ু শীতল হলে তার ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে এই দুই মেরু অঞ্চলে এতটাই শীতল যে বায়ু স্থান পরিবর্তন করতে পারে না এবং শীতলতার কারণে বায়ুর ঘনত্বও বেশি হয়, ফলে দুই মেরু অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি হয়েছে। তাহলে চলো জেনে নিই আজকে আমরা কি কি জানলাম। বায়ুর চাপ কি, বায়ুচাপের একক, বায়ুচাপ কেন গুরুত্বপূর্ণ, পৃথিবীর বায়ুচাপ বলয় সৃষ্টির কারণগুলো, কোন অঞ্চলে কেন বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো।